যখন আমি পরিশ্রম করে কোনো কাজে সফলতা পাই, কোনো পরিশ্রমের টাকা যখন আমি উপার্জন করি, নিজে পরিশ্রম করে যখন উপার্জন করতে পারি, তখন নিজের কাছে নিজেকে অনেক লাকি মনে হয়, নিজের কাছে অনেক ভালো লাগে। এভাবে নিজে যদি পরিশ্রম করে নিজের হাত খরচটা চালানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবেন। তো এই তো দেখলেন যে আমি তখন সন্ধ্যা বাজে আমি সেলাই করতে বসলাম। তো সারাদিন থাকি কাজের ব্যস্ততায়, সারাদিন কাজ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর শোয়া হয় না। রান্না বান্না অথবা বিভিন্ন কাজ, যখন একটা নারী রান্না বান্নার কাজে ঢুকে যায়, রান্না বান্না করতে চলে যায়, তখন কিন্তু তার আর বাড়তি কোনো কাজ হয় না সহজেই। তো সব কাজ কাম সেরে তো বাকি কাজগুলো করে নিতে হয়। এই যে আমরা সেলাই করি, এই সেলাইগুলো আমরা নিজের সব কাজগুলো শেষ করে তারপরে বাড়তি যে সময়টা থাকে, ওই সময়টাতে আমরা এই কাজগুলো করে থাকি। যদি কারো অর্ডারে কোনো কাজ নিয়ে থাকি, তারপরেও আমরাও বাকি সবগুলো কাজ শেষ করে তারপরে এই কাজগুলো করি। যেহেতু আমরা যত ফ্যামিলি, তো আমরা যে কোনো সময় যে কোনোভাবেই কাজকাম করতে পারি না। ফ্যামিলির যত কাজ আছে সবগুলোই কাজ সেরে তারপরে বাড়তি কাজগুলো করে নিতে হয়। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে রান্না বান্না শুরু করে দিই। রান্না বান্না করতে করতে প্রায় অনেকটা লেট হয়ে যায়, প্রায় 12টা 1টা কোনো দিন এভাবে বেজে যায়। রান্না বান্না করার পরে যে বাসি যে অগোছালো থালা বাসনটি রয়ে যায় অথবা বাইর হয়, সেগুলো ধুতে গোসল গা ধুতে অনেকটাই লেট হয়ে যায়। তো প্রায় বিকেল হয়ে যায় সব কাজকামগুলো সেরে নিতে। তারপরে বিকাল টাইমে একটু রেস্ট নিতে হয়। আবার তার পাশাপাশি আবার একটু, যেহেতু আমি ভিডিও করি, তো ভিডিও শ্যুট করি অথবা ভিডিও বানাই, তার মধ্যে আবার ভিডিওর এডিটিং আছে অথবা ভিডিওর অনেক কাজ আছে, এই কাজগুলো করে নিতে হয়। তো বিকেলবেলা আবার নিজেকে একটু রেস্ট নিতে হয়। তো এই তো একটু রেস্ট নিয়ে তো আর বিকেলবেলা আর বসা হয় না। তো এই রাত্রেবেলা আমি যেটুকু সময় পাই, যতক্ষণ ভালো লাগে, তোর পাশাপাশি আমি সেলাইয়ের কাজ করে নিই। তো সন্ধ্যাবেলা আমি মাগরিবের নামাজের পরেই আমি সেলাই করতে বসে গেলাম। তো এই জামাগুলো হচ্ছে আমার অর্ডারই করা, অর্ডারি এই জামাগুলা। তো আমি নিজে জামা কাপড় নিজে সেলাই করি অথবা নিজের ফ্যামিলি যদি কেউ দেন তাদেরগুলা সেলাই করে দিই। তার পাশাপাশি যদি কেউ অর্ডারি কোনো জামা কাপড় আনে সেলাই করে দেওয়ার জন্য, তাহলে ওইগুলো সেলাই করে দিই। কারণ বসে থাকার চেয়ে একটু পরিশ্রম করে খাওয়াটা আমি অনেক বেটার মনে করি। আর নিজে যখন উপার্জন করতে পারি, তখন নিজের কাছে কিন্তু একটু ভালো লাগা অন্যরকম কাজ করে, যে না, নিজে উপার্জন করছি, নিজের টাকা দিয়ে কোনো একটা কিছু করতে পারছি। তো নিজের কাছে অন্যরকম ভালো লাগে। আর তেমন বেশি কিছু করতে পারি আর না পারি, নিজের অন্তত হাত খরচটা তো চালানো যায়। যে কোনো সময় দেখবেন মানুষের কাছে কিন্তু সব সময় টাকা হাতে থাকে না। তো এই ধরনের কাজকামগুলো করলে দেখা গেছে নিজে টুকিটাকি কোনো জিনিস কেনাকাটা করা যায়। তো কার কাছে কেমন লাগে, আমার কাছে কিন্তু আসলে অনেক বেশি ভালোই লাগে। এই সব ফ্যামিলির অথবা আমরা তো হাউস ওয়াইফ, সব কাজ কামের পাশাপাশি যদি এই ধরনের কিছু কাজ করা যায়, বসে থাকতে চাইলে সারাক্ষণে বসে থাকা যায়। আর যদি যে না, আমি বসে থাকবো না, আমি যে কোনো একটা কাজ করব, তাহলে তাতে আমি মনে করি সবচেয়ে ভালো। তা আমি তার পাশাপাশি একটা বিছানা চাদরও আবার উঠাই। তো আমি আসলে অনেক দিন হয়েছে আমি বিছানা চাদরটা অর্ধেকটা উঠিয়ে আর বাকিগুলা রেখে দিয়েছি, এখনও উঠানো হয় নাই। তো এই অর্ডারের জামাগুলো প্রায় 6-7টা ছিল। তো এইগুলা আস্তে আস্তে আমি ওই যে সময়টা থাকে, যখন আমার কাছে ভালো লাগে, তখন আমি একটা জামা সেলাই করে উঠি। তো সবগুলো জামা আমার সেলাই করা হয়ে গেছে, প্রায় 5-4টা জামা আমার সেলাই করা হয়ে গেছে। আর মাত্র এই জামাটা রয়েছিল। তো যে আমার কাছে সেলাই করতে দিছিল,
তার এই জামাটাই লাগবে, আমি কিন্তু আগে জানতাম না। তো আমি বাকিগুলো যে মানে অন্যগুলো সেলাই করে নিয়েছি, এটা সেলাই করে নিয়ে ভাবলাম যে এটা পরে সেলাই করব। তো যেহেতু তাদের ইমার্জেন্সি জামাটা লাগবে, তখন আমি আবার সেলাই করতে বসে গেলাম যে না, এটা সেলাই করে তো দিতেই হবে। তো মাত্র একটা রাত সকালবেলা তাদেরকে দিতে হবে, তার কারণে তো আমি একটু জোরপূর্বক করে বসে মানে কাজটা করে নিলাম। আবার আমি বেশিক্ষণ বসতে পারি না, তার কারণ হচ্ছে আমার অনেক বেশি কোমর ব্যথা করায়। আর কারণ আমরা রান্না বান্না করতে গেলেও বসে করতে হয়, তারপরে যে কোনো কাটাকুটা করতে গেলেও বসে করতে হয়, সেলাইয়ের মেশিনেও বসে করতে হয়। তো তার কারণে মাজাটা মানে কোমরটা অনেক বেশি ব্যথা করে। তো তারপরে একটু জোরপূর্বকভাবে আমি বসলাম সেলাই করার জন্য। তো এই জামাটা হচ্ছে জর্জেট জামা, যে আস্তরালা জামাগুলা। তো আমি চেষ্টা করি, আসলে মানুষের চেষ্টার বাইরে কিছু নাই, পারি না বলতে এমন কোনো কথা না। চেষ্টা করলে সব কিছুই পারা যায়, নিজের কাছে নিজের একটা ইচ্ছা শক্তি থাকতে হয়। যার ইচ্ছা শক্তি থাকবে যে না আমি এই কাজটা করবই, আমি চেষ্টা করব, তাহলে সেটা কখনো মানে হার মানে না, সেটা সফলতা পাবেই। তো আমি অনেকে দেখি, অনেকে যারা মহিলারা টেইলারি কাজ করে তারা কিন্তু সাহস করে এই জামাগুলো কিন্তু সেলাই করতে চায় না, তারা সেলাই করে না। কিন্তু আমি সাহস করে মানে এরকম প্রথম নিজের একটা জামা সেলাই করলাম, দেখি যে না মোটামুটি ভালোই হয়েছে। তো তারপরে আমি এই জামাগুলো অর্ডারেই জামাগুলো নিই। তো আলহামদুলিল্লাহ আমি টিস্যু জামা কাপড় জামা বলেন অথবা জর্জেট জামা বলেন, চেষ্টা করি সবগুলো সুন্দরভাবে সেলাই করার জন্য। তো এই জামাটা হচ্ছে আগে আমি আস্তরটা লাগিয়ে নিয়েছিলাম, আস্তরটা লাগিয়ে নিয়ে তারপরে আমি গলাটা আগে খুলিয়ে নিয়েছি, খুলিয়ে নেওয়ার পরে আস্তরটা লাগিয়ে নিয়েছি। আস্তর লাগানোর পরে এখন আবার আমি গলাটা আবার বসিয়ে দিতেছি। তো গলাটা আমি উল্টা দিক দিয়ে বসিয়ে তারপরে বাপটার দিকে নিয়ে আসছি। তো এখন আমি একটু সাপ সিলাই দিতেছি জামার গলার একদম সাইড দিয়ে, যেন গলাটা একদম বসে থাকে, তার কারণে। আর এই জামাটার মধ্যে অনেক বেশি স্টোন আসছিল, তো স্টোনগুলো উঠাতে অনেক সময় লাগে। স্টোনগুলো মানে আস্তে আস্তে নখ দিয়ে খুঁটে খুঁটে উড়াতে হয়, স্টোনগুলো উঠিয়ে নিয়ে তারপরে সেলাই করতে হয়, না হয় সে মানে সুই ভেঙে যায়। তো আমার এই জামাটা সেলাই করতে প্রায় একটা সুই ভেঙে গেছে। তো একটা সুই, আমার কাছে আর কোনো সুই ছিল না, মাত্র মেশিনের সাথে একটা সুই ছিল। হঠাৎ করে আমি কি করব, যেহেতু ইমার্জেন্সিভাবে তার জামাটা সেলাই করে দিতে হবে, তা আমি কি করলাম, আমার এক ননদের কাছে, আমার স্বাস্থ্য ননদের কাছে গেছিলাম যে একটা সুইয়ের জন্য। তো আমি আসলে এইভাবে আর উল্টা নিজে বিপদে পড়ে গেলাম। তো ওর থেকে সুইটা আনতাম গেছিলাম, তো ওর কাছেও সুই নেই। ও আমাকে বলছিল যে আমার মেশিন থেকে সুইটা নিয়ে নেন। তো আমি ওর থেকে মেশিন থেকে সুইটা নেওয়ার সময় ওইটা খুলতেছে না, যে সুইটা মানে যে জায়গা দিয়ে লাগায় ওই ইয়েটা আমি ঘুরিয়ে মানে খুলতে গেছিলাম, ওই ইয়েটা ভাঙ্গি গেছে। ঠিক আছে, ভাঙ্গি যাওয়ার পরে দিয়ে এখন কি পড়লাম, মানে একটা বিপদে পড়ে গেলাম। তার ওই জিনিসটাও ভেঙে গেল, সুইটাও খুলতে পারলাম না, মানে উল্টা আরও নিজেকে জরিমানা দিতে হয়েছে। ঠিক আছে, তো তারপরে এখনও তার ওই জিনিসটা ভাঙ্গা রয়ে গেছে, ওই জিনিসটা আমি এখনও ঠিক করে দিইনি। তো তার ওই জিনিসটা আমি ঠিক করে দিতে হবে। তো মেশিনটা সহকারে আমি বাজারে নিতে হবে, কারণ এমনিতে খোলা যাবে না, তো দোকানে নিলে তারা ঠিক করে দিবে। তো আসলে বাড়তি একটা ঝামেলার মধ্যে আমি পড়ে গেলাম। আর যতক্ষণ পর্যন্ত আমি ওই জিনিসটা ঠিক করে না দিব, ততক্ষণ পর্যন্ত একটা টেনশন কাজ করে। আসলে আমি কারো কোনো জিনিসের কোনো ইয়ে হলে আমার কাছে আর ভালো লাগে না, নিজের বলতে আর অন্যর কারো বলতে। আমি যতক্ষণ পর্যন্ত ওই কাজটা শেষ না করো ততক্ষণ পর্যন্ত আমার কাছে ভালো লাগে না। তো তারপরে আমি আরেকজনের কাছে গেলাম, গিয়ে আমি আর একটা সুই আনলাম, আনে তারপর আমার মেশিনে লাগিয়ে তারপরে ঠিক সেলাই করে নিলাম। সেলাই করে আবার অর্ধেকটা সেলাই করলাম, করার পরে আবারও সেম আবার আরেকটা সুই ভেঙে গেছে। তাহলে মানে আমি আসলে বুঝতে পারি না যে এটা লুজ হয়ে গেছে, যদি আমি টাইট করে দিতাম তাহলে এই সমস্যাটা হতো না। তারপরে ভাঙার পরে আমি খেয়াল করলাম যে লুজ হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো যাক, অনেক কষ্টের পরে জামাগুলা সেলাই করা হয়েছে। তো তাকে জামাগুলা সকালবেলা দিয়ে দিলাম। তো যদি পরিশ্রম করার পরে হাতে যদি টাকা আসে তখন নিজের কাছে মানে অন্যরকম ভালো লাগা কাজ করে।
তো যাক যত টাকারে সেলাই করলাম, তো সে আমাকে সবগুলো টাকা দেয় নাই, কিছু টাকা হালকা কিছু টাকা দিছিল। তো ওই টাকা দিয়ে আমি কি করলাম, আমার দেবরে আজকে আমাকে মানে দুষ্টামি করে বলছে না কি বলছে আমি জানি না, তার মানে একটা জুতাটা ছিঁড়ে গেল, তার মানে পায়ের জুতাটা ছিঁড়ে গেছে। তো আমাকে দুষ্টামি করে বলতেছে যে ভাবি আমাকে কিছু টাকা দেন, আমাকে একটা জুতা কিনে দেন, আমাকে বলতেছিল, দুষ্টামি করে বলছিল যে আমাকে একটা জুতা কিনে দেন। তো জুতাটার দাম নাকি 900 নাকি 1000 এরকম হবে জুতাটার দাম। তো তারপরে আমি তো বললাম যে আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কোথা থেকে তোরকে টাকা দিব, আর এত টাকা জুতা। তো এই কথা বলার পরে দিয়ে সে আমাকে আর কিছু বলে নাই। তা মনে মনে ভাবলাম দেবরে বেশি কিছু তো আর চায় নাই, মাত্র মানে একটা জুতার টাকা চাইছিল, দুষ্টামি করে বলক আর যাই বলক দিতে পারলে হয়তো নিজের কাছে ভালো লাগে। আসলে কেউ কাউকে কিন্তু গিফট কোনো কিছু করলে কিন্তু এটা ভালো লাগা অন্যরকম কাজ করে। কাউকে আসলে আমার কাছে কাউকে কিছু দিতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জানি না কে এই কথাটা কিভাবে নেবেন, কিন্তু সবার মন মানসিকতা একরকম না। জানি না কার ক্ষেত্রে কি হয়, অথবা কেউ শুনলে অথবা বলবেন যে মানে নিজের মন মানসিকতা এরকম, আরো জনের মানসিকতা না। আসলে আমার কাছে কিন্তু যেটা সত্যি কথা, আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি আমি কাউকে যদি কিছু দিতে পারি, কিছু গিফট করতে পারি। তো সবাই দোয়া করবেন যেন সবাইকে মানে ভালো ভালো গিফট করতে পারি সবাইকে। যার ইচ্ছা হবে সে আমাকে দেবে, তাতে আমার কোনো আফসোস নাই, দিলেও কোনো আফসোস নাই, না দিলেও কোনো আফসোস নাই। কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি কাউকে কোনো কিছু দিতে পারলে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একটু বেশি বেশি সবাইকে গিফট করতে পারি, আর আমাকে যেন সবাই গিফট করে। গিফট পেতেও ভালো লাগে, গিফট দিতেও ভালো লাগে, দুইটাই ভালো লাগে কিন্তু। তো তারপরে এই তো দেবরকে আমি 500 টাকা আমাকে যার জামাটা সেলাই করলাম, তো প্রায় 1200-1300 টাকার জামা সেলাই করলাম, আরও বেশি হবে, প্রায় 1500 টাকার মতো আমি সেলাই করলাম। তো তারপরে এসে আমাকে দিয়েছিল 500 টাকা, সকালবেলা জামা নেওয়ার সময় দিয়ে গেছে, বাকিগুলো পরে দিবে। তো ওই টাকাটা আমি আমার দেবরকে দিয়ে দিলাম 500 টাকা। তো 500 টাকা তার হবে না, জুতাটার দাম আরও বেশি। তো আমি আমার শাশুড়িকে বললাম যে আপনি কিছু টাকা দেন, আমি কিছু টাকা দিই। তো এই কথা বলছে, আর আমার শাশুড়ি বলতেছে এর কাছে কোনো টাকা নেই। তো আমার শ্বশুরে বাইর করে দিয়েছে তাকে 500 টাকা, আর আমি দিছি 500 টাকা। আমার দেবরে খুশি হয়েছে, তাতে আমি অনেক খুশি। আসলে 500 টাকা একটা টাকা না, এটা একটা বিষয় না, মানে 500 টাকা এখনকার যুগে তেমন একটা কিছুই পাওয়া যায় না। তারপরও আমি নিজে উপার্জন করে যা পারছি তাই দিছি। আমার কাছে ভালো, কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে ভালো লাগছে। আমি নিজে উপার্জন করে, নিজে পরিশ্রম করে, পরিশ্রমের টাকা দিছি, ওই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আর আমার দেবরে অনেক খুশি হয়েছে, তাতে আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগছে। তো এই তো তারপরে সকালবেলা আমি রান্না করার জন্য সব ধরনের প্রিপারেশন নিয়েছিলাম। তো রান্না সকালবেলা আমার ছোটো যাও মানে কাজকামগুলো সেরে নিয়েছে, নাস্তা টাস্তা, তারপরে আমাকে সব কিছু রেডি করে দিয়েছে। আর একদিক দিয়ে আমরা দুইজা মিলিয়ে সবজিগুলো কেটে নিলাম। তো আজকে রান্না হবে লাউ দিয়ে আর শিং মাছ দিয়ে রান্না করব, আর মূলা দিয়ে নতুন আলু দিয়ে আর শিং মাছ দিয়ে রান্না করব, আর পুঁটি মাছ ভুনা করব। তো আমি উঠানে বসে আমরা নাস্তা খেলাম, খাওয়ার পরে উঠানে বসে সবজিগুলো কেটে নিই। তো আমরা সবসময় বাইরে আমরা মানে কাটাকুটা করি, রান্না করার জন্য যা যা লাগে সব কিছুই আমরা প্রিপারেশনগুলো আমরা উঠান থেকে করে নিই। তার মধ্যে তো এখন শীতকাল, উঠানে বসে বসে আমরা রোদ পোয়াই আর এর দিক দিয়ে সবজিগুলো কেটে নিই। তো প্রতিদিন আমরা একইভাবে কাজগুলো করে থাকি। তারপরে আমাদের মানে কাটাকুটা শেষ, তো আমি রান্নাঘরে চলে আসলাম, আর আমার ছোটো ভাই আমাকে সবগুলো পুকুর থেকে ধুয়ে এনে গুছিয়ে দিয়েছিল। তো এইটা এখন আমি লাউটা আগে বসিয়ে দিয়েছিলাম। তো আমি সব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি শিং মাছগুলো দিয়ে দিলাম। তো শিং মাছগুলোকে ভালো করে একটু কষিয়ে তারপরে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পরে কষিয়ে রাখা মাছগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম। আর শিং মাছ দিলে কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, দেখতে এতটা ভালো লাগে না। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে কিন্তু মনে হয়েছিল যে আজকে শিং মাছ দিয়ে যখন আমি তরকারিটা রান্না করলাম, মনে হচ্ছে যে মানে একটু কালচা টাইপের মনে হয়, মানে একটু কালার দেখা যায় না।
আর আমাদের কাছে কিন্তু কালার যেমন আমরা একটু জাল খাই তেমন কিন্তু একটু কালারটাও আমাদের বেশি লাগে। আমরা একটু হলুদ মানে যতক্ষণ পর্যন্ত তরকারির কালারটা না আসে আমাদের কাছে অতটা ভালো লাগে না। তো তারপরে ওই দিক দিয়ে আমি মূলা রান্না করে ফেললাম। দেখলেন লাউটা মাছ ওটা যায় নিয়ে নিছে ঘরে, রান্না করা শেষ হয়ে যাওয়ার পরে আমি বাগার দিয়ে তো ঘরে নিয়ে নিছে। আর এদিক দিয়ে মূলাগুলো রান্না করা শেষ। তো যেহেতু এখন মানে মানুষ বেশি, 2টা তরকারি নিতে হয়। আর আমাদের এমনিতেই সবসময় 2-3টা তরকারি থাকেই। তো তারপরে এদিক দিয়ে ভাতের মাড় গালানো হয়ে গেছে। তো ভাতের মাড় যখন জড়ে গেছে তখন আমি ভাতটা ঢেলে নিতেছি। তো ভাতটা ঢেলে নিয়ে ভাতগুলো ধুয়ে নিব আর ভাতগুলো সেকা দিয়ে দিব। আর এদিক দিয়ে যে পুঁটি মাছগুলো দেখলেন ওইগুলো আমার শাশুড়ির জন্য আমি ভুনা করে নিতেছি। আর ওই দিক দিয়ে পানি বসাবো, আমার ননদ আর শ্বশুরে গোসল করবে, তাদের জন্য গরম পানি বসিয়ে দিব। তো আমার শ্বশুর যেহেতু অসুস্থ, ননদও অসুস্থ। আর অসুস্থ বলতে কি আমাদের ঘরে কি করে যখন শীত আসে তখন সবার জন্য গরম পানি করতে হয়। আর আমার কাছে কিন্তু গরম পানি দিয়ে গোসল করতে কিন্তু এতটা ভালো লাগে না। তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে কি গরম পানি দিয়ে গোসল করলে শীত আরও আমার কাছে বেশি লাগে। আর ঠান্ডা পানি দিয়ে গোসল করলে হয়তো করতে একটু কষ্ট লাগে কিন্তু করে ফেললে এতটা মানে ঠান্ডা লাগে না। কিন্তু যখন গরম পানি দিয়ে গোসল করি আমার কাছে মনে হয় অতিরিক্ত মানে ঠান্ডা লাগে। তো আমি কখনো আসলে গরম পানি দিয়ে গোসল করি না, আমি এমনিতেই মানে ঠান্ডা পানি দিয়ে গোসল করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।